সবার বাসরাত কাটে স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত দিয়ে, কিন্তু এদিকে একজন এমপি হয়েও বাসরাতে নিজের বউকে একটু ছুঁয়ে দিতেও পারছে না তৌফিক খান রিত। রাত 11:30টার সময় রিত নিজের রুমে এসে দেখছে তার বেয়াদব বউটা পুরো খাট দখল করে আরাম করে ঘুমাচ্ছে। গায়ে এখনো বিয়ের সাজ আছে, ফর্সা গায়ে লাল শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে কি মেয়েটাকে। হয়তো হ্যাঁ, এত আরাম করে ঘুমাতে দেখে হৃদের সহ্য হচ্ছে না, তাই একটু জোরে চেল্লিয়ে বলল, হাই হাই পিচ্ছে ওঠ। খাটকে তোর বাপেরটাকে কেনা যে এত আরামে ঘুমাচ্ছিস? রিশপি ধরপর করে উঠে বুকে ফু দিল। মেয়েটা একটু ভয় পেয়েছে কিনা একটু স্বাভাবিক হয়ে তৃষ্পি মাথা তুলে তাকায়। তাকাতেই দেখতে পায় একজন অতি সুন্দর যুবককে। কালো প্যান্ট কালো শার্ট গায়ে জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, গায়ের রং ধবধবে সাদা, হয়তো তৃষ্পির চাইতেও একটু বেশি সুন্দর ছেলেটা। তৃষ্পি মনে মনে রাগ হলো ছেলেটাকে দেখে। তার ধারণা সুন্দর শুধু মেয়েরা হবে, ছেলেরা না। হৃদের আর সহ্য হচ্ছে না মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে, তাই আবার ধমক দিয়ে বলল, হাই পিচ্ছি, তুমি শুনতে পাও না? বিছানা থেকে নামো, ঘুমাবো আমি। তৃষ্পি কেঁপে উঠল আবার। খাট থেকে নামবে কেন সে? তার ননদ তিথি বলে গেল এটা তোমার স্বামীর ঘর, মানে আমার ভাইয়ার ঘর। আজ থেকে তুমি এখানেই থাকবে। তাই তো সে এখানেই ঘুমিয়ে গেছে। একটু পর সে মিনমিন গলায় বলল, কিন্তু আমি কেন নামবো ভাইয়া? এখানে তো আমাকে সবাই থাকতে বলে গেল। আমার স্বামীর ঘর নাকি এটা, তাই? হৃদের মাথা গরম হয়ে গেছে। এই মেয়ে বিয়ের রাতেই আমাকে ভাই বানিয়ে দিচ্ছে। হৃদ 2 হাত দিয়ে চুল টেনে ধরল। সব হয়েছে ওই বাবা মার জন্য, ওদের জন্যই এই বাচ্চা মেয়েটাকে গলায় ঝুলেছে আজ। এটা তার স্বামীর ঘর সেটা জানে, কিন্তু আমি যে তার স্বামী হয় সেটা আর জানে না, বেয়াদব একটা। অতঃপর সে রেগে বলল, হাই হাই পিচ্ছি, আমাদের কোন জন্য ভাইয়া হই? হ্যাঁ, এসে থেকে এই পিচ্ছি বলার জন্য তৃষ্পির একটু রাগ হলো। তার তো একটা সুন্দর নাম আছে নাকি? পারলে নাম ধরে ডেকে সুন্দর করে কথা বল শালা। আজব লোক তো আপনি। আমার বয়স 17+। আমাকে কোন দিক দিয়ে আপনার পিছিয়ে মনে হয় তাহলে? সব দিক দিয়ে তুই পিচ্ছি। এখন সর সামনে থেকে, ঘুমাবো। তোর সাথে সারা রাত বকবক করার মতো সময় নেই আমার। দেখুন, আমার নাম তাসফিয়া খান তৃষ্পি। এত বড় নাম না বলতে পারলে মায়া বলে ডাকেন, তবু পিচ্ছি বলে ডাকবেন না প্লিজ, শুনতে ভালো লাগে না আমার। শুনতে হবে না তোমাকে। খাট থেকে দয়া করে নামো, ঘুমাবো আমি। তাহলে আমি কোথায় ঘুমাবো? সেটা আমি কিভাবে বলবো? পারলে ফ্লোরে ঘুমাও, নাহলে থাকো সারা রাত বসে। কথাটা বলেই উনি শুয়ে পড়ল ধরাম করে খাটের এক সাইডে। তৃষ্পি বসে বসে ভাবছে সে এখন কি করবে। এত ঠান্ডার মধ্যে তার পক্ষে শুয়ে থাকা সম্ভব নয়। আর তার কাছে তো এখন কোনো কম্বল নেই, যেটা ছিল সেটাও লোকটা নিয়ে নিল। এই যে শুনছেন, আবার কি হলো? তোমাদের জন্য কি শান্তিতে ঘুমাতে পারবো না আমি? আমায় একটা কম্বলের ব্যবস্থা করে দিবেন তো, নাকি এই ঠান্ডার মধ্যে আমি ঘুমাবো কি করে? সেটা আমি কিভাবে বলবো? আর আম্মু দ্বিতীয় কোনো কম্বল রাখে নেই ঘরে। আজকে নিয়ে গেছে কম্বল আর কোলবালিশ। বজ্জাত শাশুড়ি, আজকে সব নিয়ে যেতে হয়েছে তোকে। এখন আমি কি ওই লোকটার বুকের উপর ঘুমাবো নাকি যত সব? মনে মনে কথাটা বলে একটু পর তৃষ্পি বলল, তাহলে আমি এখন ঘুমাবো কিভাবে এই শীতে? আমি কি করে বলবো? সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি দয়া করে ঘুমাও এই কম্বল ভিতরে এখন আপাতত। খবরদার আমার গায়ে যেন তোমার শরীর স্পর্শ না করে, নাহলে কিন্তু সত্যি সত্যি ফ্লোরে ঘুমাতে হবে। তৃষ্পি মনে মনে ভেঙচি কেটে বলল, আমি যেন ওনার শরীরে স্পর্শ পাওয়ার জন্য মরে যাচ্ছি। ঢং দেখে বাঁচি না আর, হ্যাঁ। তৃষ্পি মনে মনে হৃদকে কয়েকটি গালি দিয়ে হৃদের কম্বলের মাঝে শুয়ে পড়ল, মাঝে ফাঁকা রেখে বেশ খানিকটা। কিন্তু এদিকে হৃদের চোখে কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। তার বয়স যখন 9 তখন থেকে একা ঘুমাতে শুরু করেছিল, কিন্তু আজ হঠাৎ কোনো মেয়ের পাশে আর একই কম্বলের নিচে ঘুমাতে কেমন যেন অস্থির অস্থির লাগছে, বুকের ভিতর আনচান করছে। পিচ্চি মেয়েটার শরীরের কড়া পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। কিছু সময় পার হতেই নিজের শরীরের উপর ঠান্ডা কিছু অনুভব করলো হৃদ। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারলো বেয়াদব পিচ্চি বউটা তাকে কোল বালিশের মতো করে পেঁচিয়ে ধরছে আস্তে আস্তে। হাত তার বুকের উপর আর পা পেটের উপর দিয়ে ঘুমানোর চেষ্টা করছে আরাম করে। এদিকে হৃদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শীতের মধ্যেও
তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মা ছাড়া কোনো মেয়ের সাথে সহজে কথা না বলা ছেলেটা আজ কোনো মেয়ের বন্ধনে পড়ে গেছে মনে হচ্ছে। হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুতভাবে চলাচল করছে মনে হচ্ছে। হৃদ কোনো উপায় না পেয়ে আস্তে করে গায়ে থেকে মায়ার হাত পা নামিয়ে দিল। শরীরের ঘাম মুছে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে সিগারেট টানতে লাগলো হৃদ। পাঠকগণ, চলুন এদের পরিচয় দেয়া যাক। হৃদের আব্বুরা দুই ভাই। হৃদের আব্বু বড় নাম আমজাদ খান, স্ত্রী সালমা খান, তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তৌফিক খান হৃদ, মেয়ের নাম এলিরা খান। হৃদের ছোট চাচা ইকবাল খান, স্ত্রী সাইমা বেগম। তাদের এক ছেলে নাম তৌসিফ খান শুভ। তৃষ্পির আব্বুরাও দুই ভাই। মায়ার বড় চাচার নাম আনোয়ার শেখ, স্ত্রী আয়েশা বেগম, তাদের এক ছেলে এবং দুই মেয়ে। ছেলে আসিফ শেখ, বড় মেয়ে জুবাইদা শেখ, ছোট মেয়ে শামিমা শেখ। তৃষ্পির আব্বু ছোট, নাম রবিউল শেখ, মৃত। স্ত্রী ফরিদা বেগম, মৃত। তাদের আদরের এক মেয়ে তাসফিয়া শেখ তৃষ্পি। তবে খান বাড়ির বউ হওয়াতে নাম হয়েছে তাসফিয়া খান তৃষ্পি। ভীষণ সুন্দর একটা সকাল। চারিদিকে রোদে ঝলমল করছে সব। জানালার ফাঁক দিয়ে এক টুকরো রোদ মুখে এসে লাগতেই বিরক্ত মুখে উঠে বসলো তৃষ্পি। চারপাশে তাকিয়ে একবার বিছানার দিকে চোখ যেতেই চোখ কপালে উঠে গেল। বিছানার এক পাশ ফাঁকা, কম্বলটা এলোমেলো ভাবে তার গায়ে জড়িয়ে আছে। কোথাও হৃদকে দেখতে পেল না। তৃষ্পি ভ্রুকুচকে বিড়বিড় করে বলল, এই লোকটা কোথায় গেল আবার আমাকে ঘুম থেকে না তুলে? শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে মান সম্মান থাকবে আমার আর? বেশ কিছুক্ষণ বিড়বিড় করে বউকে বিছানা থেকে নেমে দাঁড়াতেই তার চোখ পড়ল বারান্দার দিকে। কাচের দরজাটা আধ খোলা, হালকা ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। কৌতূহল নিয়ে তৃষ্পি ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। বারান্দায় গিয়ে যা দেখলো তাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো তৃষ্পি। হৃদ এক কোণে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে, হাতে আধ খাওয়া সিগারেট। চোখ দুটো লালচে লালচে ভাব, হয়তো সারা রাত ঘুমায়নি। চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে, মুখে এক টুকরো ক্লান্তির ছাপ। এই মুহূর্তে হৃদকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে শিওর, কিন্তু তৃষ্পির সেই রকম কোনো অনুভূতি হচ্ছে না। তৃষ্পি ঠোঁট পাকিয়ে বলল, এই যে এমপি সাহেব, বারান্দায় বসে বসে ধোঁয়া উড়াচ্ছেন কেন? ভূত দেখেছেন নাকি? হৃদ হঠাৎ কোনো মেয়ের কণ্ঠে চমকে থাকলো। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি তো সকালে এখানে কি করছো? তৃষ্পি হাত দুটো কোমরে রেখে গিন্নির মতো করে বলল, এখন আপনার এত সকাল মনে হচ্ছে এমপি সাহেব? রোজ যে মাথার উপর দেখতে পাচ্ছেন না আপনি, আর আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন। জানেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ পিচ্ছি মেয়ে? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি আমার। কিছু বলতে গিয়েও থেমে যায় তৃষ্পি। একটু ইতস্তত করে বলল, যাই হোক, এসব খারাপ অভ্যাস ছাড়ুন। তৃষ্পির কথা শেষ হতেই হৃদ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, আমার কি? ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো হৃদ। তৃষ্পি হালকা গলা খাকারি দিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার, না মানে স্বামী হন, সেটাই বলতে চাইছিলাম আর কি। হৃদের চোখে হালকা বিস্ময়। যাকে দেখে সবাই ভয় করে তার সাথে এই পিচ্চি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে তখন থেকে মুখে মুখে। গত রাতের কথা মনে পড়তেই সে অস্বস্তিতে হালকা কাশল। তুমি ঘুমের ঘরে অনেক নড়াচড়া করো, সেটা কি জানো? মানে? কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তৃষ্পির বুকে গিয়ে লাগলো যেন। তাকে এইভাবে খোটা না দিলেও পারত। তৃষ্পি বিড়বিড় করে বলল, শালা বজ্জাত জামাই, বউকে সম্মান দিতে জানে না। ভাই তোরে এমপি বানাই সেটা কে রে? তার মুখে গিয়া ঝাঁটা মেরে আসা দরকার। এমন গোমরা মুখকে এমপি পদে কে দাঁড় করায় কে জানে। তৃষ্পিকে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদ বলল, হ্যাঁ পিচ্ছি, হাই, কি বিড়বিড় করছো তুমি? হ্যাঁ, তৃষ্পি হৃদের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করেছি রাতে? আমার ঠিক মনে পড়ছে না। মরার মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এ কি বলেন আপনি? কিছু না, যাও সরে দাঁড়ো সামনে থেকে। ওয়াশরুমে যাবো আমি ফ্রেশ হতে। তৃষ্পি হৃদকে ভেঙচি কেটে মনে মনে বলল,
শালা হনুমানের বাচ্চা, আমার শরীরে কি অ্যালার্জি আছে যে পাশে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমাচ্ছিলি? এমন সময় বাইরে থেকে এলিরার কণ্ঠ শোনা গেল। ভাবি উঠেছেন নাকি? তৃষ্পি তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি বলুন আপু। তৃষ্পির আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছেন নাস্তা করতে। আর শোন, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ডস, কেমন? তাই কোনো আপনি তুমি বলা যাবে না, সোজা তুই বলে কথা বলবি, ঠিক আছে? তৃষ্পির কি যে আনন্দ লাগছে শ্বশুর বাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে, কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকি হেসে মিনমিনে গলায় বলল। ঠিক আছে, চেষ্টা করব। ড্রয়িং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে তৃষ্পি আর হৃদের জন্য। কিছুক্ষণ যেতেই দুজন একে অপরের আগে পিছে নেমে আসলো। হৃদ গিয়ে একটা চেয়ার দখল করে নিল শুভর পাশে, আর তৃষ্পি দাঁড়িয়ে থাকলো, কারণ সে বুঝতে পারছে না কোথায় বসবে সেটা। একটু পর সে তার শ্বশুরের নরম গলা শুনতে পেল। গুড মর্নিং ত্রিশপি মামনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আরে তৃষ্পি, তুই দাঁড়িয়ে কেন? বস এখানে। বাবা তুমিও না? আরে আমি আবার কি করলাম? আর তুমি ওর সাথে তুই করে কথা বলছো কেন এলিরা? আরে বাবা, আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। আর তুমি বললে না, যে ওকে আমার ক্লাসে ভর্তি করে দেবে এখানে, তাই আগে থেকে ফ্রেন্ডশিপ করে নিলাম আমরা। শুভ এলির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল। ডং দেখে আর বাঁচি না এই পিচ্ছি মেয়ের। দুনিয়ার সবাই ওর কাছে ভালো, শুধু আমি বাদে, কুত্তি একটা। এলির কথায় সবাই হাসলো, শুধু হৃদ আর শুভ বাদে। একটু পর পর শুভ খোঁচা দিতে লাগলো হৃদকে। আপনাদের বলা হয়নি হৃদ আর শুভ, এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছে বন্ধুত্বের সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে, তোর বাসর রাত কেমন কাটলো? পিচ্ছি মেয়েকে বিয়ে করে দেখ, তখন বুঝতে পারবি বাসুরাত কেমন কাটলো সেটা। আমি তো বিয়ে করতে চাই, যদি তোর বোন রাজি থাকে। তোর সাথে কখনো আমার বোনের বিয়ে দেব না। এমন বলিস না প্লিজ, বুকে ব্যথা করে ভীষণ। নাটক কম করো। ভাইয়া, তোমরা দুজনে কি কথা বলছো গো এত আস্তে আস্তে? তুই শুনে কি করবি? খাওয়ায় মনোযোগ দে। তোকে কে জিজ্ঞেস করেছে রে, বান্দর মুখো? তৃষ্পি চুপচাপ খেয়ে যাচ্ছে মাথা নিচু করে, মনে হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউ নেই। একটু পর আমজাদ তৃষ্পিকে ডাকলো। ত্রিশপি মামনি, জি বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজ বা কাল গিয়ে নিয়ে আসবো সময় করে। তোমার ভর্তি পরশুদিন করে দেব। তুমি রেডি হয়ে থেকো কেমন? আর তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো মামনি? জি না আবু। আহ শান্তি, বৌমার মুখে আব্বু ডাক শুনলাম। দেখ ইকবাল, আমার বৌমাটা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবেই, কার ছেলের বউ? অভিনয় কম করো ভাই, ছেলে আমারও আছে, দেখবে তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। আহ থামবে তোমরা, কি শুরু করেছো দুই ভাইয়ে? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে হৃদকে জিজ্ঞাসা করলো। রিত, আজকে তোমার কোনো কাজ আছে? পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? অভি আর লিনা আসছে লন্ডন থেকে, সাথে তোমার খালাও আছে। তুমি একটু সময় করে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। হৃদ ব্রুকুচকে একবার রুহির দিকে তাকালো। রুহি তখন মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন কথাগুলো তার সাথে কোনো সম্পর্কিত নেই। কিন্তু হৃদ তো জানে ওই মেয়ে এই বাড়িতে আসলে তৃষ্পির সাথে কি অবস্থা করবে সেটা। সে তার বাবাকে বলল। আমারও তো সময় নেই, তোমার শালিকে তুমি গিয়ে নিয়ে এসো। আমার শালি তোমার কে হয় বেয়াদব? আমার খালা হয়, তবে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না। পারলে তুমি গিয়ে নিয়ে এসো, নাহলে ড্রাইভারকে পাঠাও। হৃদ কথাটা বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো, শুভর দিকে তাকিয়ে বলল। চলো, দেরি হয়ে যাচ্ছে। আমজাদ খান চুপচাপ ছেলের প্রস্তাব দেখলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। এই ছেলে আমার হতেই পারে না। আমি নিশ্চিত ছেলে বদলে গেছে হসপিটালে। একদম আমার ছেলের নামে উল্টাপাল্টা বলবে না, ও আমার হীরের টুকরো ছেলে। আরে দাদা ভাবি থামো তো, তোমরা কি শুরু করেছ? ইকবাল খানের কথায় ওনারা দুজন থামলো। একটু পর সালমা খান ভেজা গলায় বললেন।
তুমি সব সময় ছেলেটার সাথে এমন করো? ওর সাথে কোন জন্মের শত্রুতা শুনি? ও যেদিন থেকে রাজনীতি করছে সেদিন থেকে ও আমার শত্রু। আমজাদ খান বিরক্ত মুখে চেয়ার ছেড়ে অফিসে চলে গেলেন। ভাইকে যেতে দেখে ইকবালও দৌড় লাগালো আমজাদ খানের পিছে। সাইমা বেগম পেছন থেকে বলল, আরে আসতে যাবে তো নাকি? পড়ে যাবে তো। আরে টিফিন তো নিয়ে যাও। সময় নেই বউ, অফিসে দেরি হলে ভাই আমাকে আস্ত রাখবে না আজ। ইকবাল খানের কথা শুনে ইলিয়া তৃষ্টি মুখ টিপে হাসছে, সাথে সালমা বেগমও। এদের হাসি দেখে সাইমা লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পর তৃষ্টি এলিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এলি তোর ভাই লীনা আপুদের আনতে গেল না কেন? আর বলিস না, লীনা আপু ভীষণ গায়ে পড়া একটা মেয়ে। গায়ে পড়া মানে? লীনা আপু রিত ভাইয়াকে ভালোবাসে সেই 10 বছর আগে থেকে, কিন্তু রিত ভাইয়া কখনো পাত্তা দেয়নি তাকে। বাড়ির সবাই জানে এটা, বিয়ের ব্যাপারে কথাও হয়েছে, কিন্তু আব্বু আর ভাইয়ার জন্য বিয়েটা হয়নি। তখন কি কান্না করা, আপু ভাইয়ার পায়েও পড়েছিল বিয়ে করার জন্য। বিয়েটা না হওয়াতে লীনা আপু রাগে দুঃখে দেশ ছেড়ে চলে গিয়েছিল 18 বছর বয়সে পড়াশোনা করতে। আজ 7 বছর পর দেশে আসছে, তাও সোজা আমাদের বাড়িতে ভাইয়াকে দেখার জন্য। তৃষ্টির মুখের হাসিটা মিলিয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সে কি এখনো তোর ভাইকে ভালোবাসে এলি? হয়তো। এদিকে রিত গাড়িতে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুভ পাশে থেকে ফিসফিস করে বলল, কি করবি এখন? তোকে তো লিনা ভালোবাসতো ভীষণ। এখন যদি দেখে তুই বিয়ে করে নিয়েছিস, তাহলে তো ও মনে হয় পাগল হয়ে যাবে, আর তিশপির সঙ্গেও খারাপ ব্যবহার করবে। আসতে দে আগে, পরে যা হওয়ার হবে। তাও সাবধানে থাকিস। লিনা আপু চুপ করে বসে থাকার মেয়ে না। দুপুরের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে অভি ফোন করলো আমজাদ খানকে। আঙ্কেল, আমরা নেমে গেছি, কিন্তু রিত ভাই তো এখনো আসেনি। ড্রাইভার যাচ্ছে, একটু অপেক্ষা করো। আমি জানতামই ও আসবে না, কিন্তু তোকে কিভাবে কে জানে? প্লিজ লিনা, শুরু করিস না আর। কিছুক্ষণ পর ড্রাইভার গিয়ে ওদের নিয়ে এলো। বাড়ির সামনে গাড়ি থামতেই তৃষ্টি বারান্দা থেকে দেখলো লিনা নামছে। দুজনেই চোকাচোকি হতেই বাতাস যেন ভারী হয়ে উঠল। লিনা ভেতরে ঢুকেই চারপাশে চোখ বোলালো একবার। তার চোখে একরাশ আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা বাঁকা হাসি। কেমন আছেন খালা? সালমা খানের হাত ধরে বলল সে। সালমা খান আদর করে বললেন, ভালো আছি মা, তুই তো একেবারে বদলে গেছিস। লিনার চোখ তখন কারো খোঁজে ঘুরছে। হঠাৎ তার চোখ গিয়ে থামলো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা তৃষ্পির উপর। তৃষ্পি একটা কালো রঙের শাড়ি পরেছিল, চুলগুলো খোলা, শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। লিনা একটু থেমে বলল, ওকে। ঘরে কয়েক সেকেন্ডে নীরবতা। এলি গলা খাকারি দিয়ে বলল, ও আমার ভাবি, রিত ভাইয়ার বউ। কথাটা শুনেই লিনার মুখের হাসি জমে গেল। চোখের ভিতর ঝিলিক খেলো রাগ, অবিশ্বাস আর আঘাতের মিশ্রণ। ও তাই নাকি? তৃষ্পি ধীর পায়ে নেমে এসে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো রিত। এত বছর পর নিজের প্রিয় মানুষকে দেখে চোখ জলজল করে উঠল লিনার। হৃদের বিয়ে হয়ে গেছে সেটাও ভুলে গেল। এখানে যে অনেকে আছে দাঁড়িয়ে সেটাও ভুলে গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো রিতকে। কাপা কাপা গলায় বলল, কেমন আছো রিত? হঠাৎ আক্রমণে কিছুটা পিছিয়ে গেল রিত। যখন বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে, তখন রেগে লিনাকে নিজের শরীর থেকে ছাড়িয়ে দিল এক থাপ্পড়। রাগে শরীর জ্বলছে হৃদের। নিজের বউয়ের শরীর এখনো ছুঁয়ে দেখেনি সে, আর এই মেয়ে এসে তাকে জড়িয়ে ধরছে। এটা সে কোনো মতেই মানতে পারছে না। এত জোরে মারার জন্য লিনা ছিটকে দূরে সরে গেল। গালে হাত দিয়ে চোখে জল নিয়ে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। সালমা বেগম গিয়ে লিনাকে বুকে টেনে নিল। হৃদের রাগে চোখগুলো রক্তের মতো লাল টকটকে হয়ে গেছে। সামনে থাকা চেয়ারে লাথি মেরে চিল্লিয়ে বলল, হ্যাঁ শোন, আমার থেকে দূরে দূরে থাকবি একদম। লজ্জা নেই তোর? ছেলে দেখলে তাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করে। এত যখন ছেলেদের শরীর স্পর্শ করতে চাস তো পতিতলে যা না। খবরদার, আমার থেকে 10 হাত দূরে থাকবে। ছেলের এরকম বাজে কথা শুনে সালমা বেগম রেগে গেলেন। কোনোদিন গায়ে হাত না তোলা ছেলেকে থাপ্পড় মেরে বললেন, এই বেদ্যপ, এত অসভ্য কথা কোথায় থেকে জানলি তুই? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? কেমন ধরনের কথা এগুলো?
বোনকে কেউ এসব বলে বল? ওর এটা করার কারণ কেউ তো আমরা না জানা না। নিজেকে কি মনে করিস তুই যে আমার বোনের মেয়েকে এভাবে অপমান করলি? তোমার বোনের মেয়ে যদি আমাকে ভাই মনে করে চলতো, তাহলে আমিও তাকে বোন মনে করতাম। ওকে ভালো হয়ে যেতে বলো আম্মু। আমি কিন্তু এসব সহ্য করবো না। কথাটা বলে হৃদ যে কাজে এসেছিল সেটা না করেই রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে চলে গেল। বাইরে গিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করতেই পুরো গাড়ি নড়ে উঠল। স্টিয়ারিং শক্ত করে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে গাড়ি স্টার্ট দিল। তৃষ্পি চুপচাপ দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে। তার বরের রাগটাও দেখল। এত সুন্দর ছেলে রাগ করলে কি মানায়? হৃদের চেহারাই যেন সবাইকে আকৃষ্ট করতে সক্ষম। হৃদ লম্বা প্রায় 6 ফুটের বেশি, চওড়া কাঁধ, শক্তপোক্ত গঠন। নিয়মিত জিম করা শরীর না হলেও শরীরের গঠন জিম করার মতোই থাকে। হৃদের গায়ের রং দুধে আলতা। হৃদের চোখ মুখ তীক্ষ্ণ, চোয়াল শক্ত। সবচেয়ে বেশি নজর কাড়ে তার কালো চোখ দুটো। রাগ করলে সেই চোখ রক্তিম হয়ে ওঠে সেকেন্ডের মধ্যে। চুল কালো, ঘন আর সামান্য এলোমেলো রাখতেই পছন্দ করে। অফিসে গেলে সাধারণত শার্ট প্যান্ট পরে যায়, আর পার্টি অফিসে গেলে পাঞ্জাবি পোশাকে সে সাদামাটা, কিন্তু রুচিশীল পাঞ্জাবি আর ঘড়ি তার প্রিয়। হাতে সবসময় একটা কালো ফিতার ঘড়ি থাকে। ক্রিস্পি ভেবে পায় না এই ব্যাটার এত রাগ কিসের। লীনা সালমা বেগমের কোলে মুখ গুজে চোখের জল ফেলছে। অভি বোনের দিকে তাকিয়ে আছে। অভির চোখগুলো লাল হয়ে আছে। হয়তো বোনের চোখের জল সহ্য করতে পারছে না সে। লীনা সহজে কখনো কান্না করেছে বলে অভির মনে হয় না। অভি বোনকে সান্ত্বনা দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছে না, কারণ অভি তো হৃদের জন্য তার বোনের পাগলামিগুলো জানে। আর এটাও জানে লীনা কখনো কোনো ছেলের দিকে তাকায় না, স্পর্শ করা তো দূরে থাক। লীনার পিছিয়ে হাজার হাজার ছেলে ঘুরে, কিন্তু সেসব পাতা দেয়নি কখনো, শুধুমাত্র হৃদের। কিন্তু আজ হৃদ তাকে পতিতালয়ে যেতে বলল। হাস্যকর না ব্যাপারটা? নিজের বোনকে বলা হৃদের কথাটা অভি নিজেরও খুব খারাপ লেগেছে। অন্য কেউ হলে তো এখানেই তাকে শেষ করে দিতে হয়তো। অভি ধীরে ধীরে এগিয়ে গিয়ে লীনার কাঁধ আলতো করে ধরে ভিজে গলায় বলল, চুপ কর বনু, আমার দিকে তাকা। আমরা তো সবাই জানি, তাই না, তুই কেমন তা। ওর কথা এত ভেঙে পড়লে চলবে না। লীনা কথা বলছে না দেখে আবার বলল, তুই কি এমন কিছু করেছিস যেটার জন্য লজ্জা পাবি? তুই কি খারাপ? না, তুই শুধু ভালোবেসেছিস, আর ভালোবাসা অপরাধ না। কিন্তু ও আমাকে যেভাবে বললো সবার সামনে, ভাইয়া বল না, আমি কি সত্যি এত খারাপ? ও খালামণি, বলো না গো, তোমার ছেলের বউ হওয়ার মতো কি আমার কোনো যোগ্যতা নেই খালা? কাউকে ভালোবাসা কি অপরাধ? বলো না, কেন তোমার ছেলে আমাকে মেনে নিতে পারছে না খালা? আমি তো তোমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না গো। সালমা বেগম লীনার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই তো জানিস ও কেমন সেটা। তবুও কেন ওর কাছে গেলি অপমান হওয়ার জন্য? মেনে নিলে তো তোকে সেই 7 বছর আগেই মেনে নিত। তৃষ্পি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের স্বামীকে যদি অন্য কেউ ভালোবাসে, তাকে পাওয়ার জন্য এভাবে কান্না করে তার সামনে, তাহলে কার ভালো লাগবে আপনারাই বলেন। সালমা বেগম লীনাকে সাথে করে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য উঠতেই অভি শক্ত গলায় বলল, খালা, আমি চাই লীনাকে এখান থেকে নিয়ে যেতে। ও এখানে থাকলে অপমানিত হবে আরো, আর মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। না ভাইয়া, আমি এখানেই থাকবো। আমিও শেষ থেকে ছাড়বো। দেখি ওই হৃদ খান কতটা অপমান করতে পারে আমাকে। ও একদিন হলেও আমার জন্য চোখের জল ফেলবে। আমি প্রমাণ করে ছাড়বো যে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। বনু, বুঝতে পারছি না কেন ও এখনো আর তোর নেই। ভাইয়া, এক আল্লাহ তো আছে, ভাগ্যে থাকলে পাবো একদিন তাকে ইনশাআল্লাহ। আমার ভালোবাসা যদি মিথ্যে হয়, তাহলে আমার যেন মরণ। অভি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। লীনাকে কে বুঝাবে যে হৃদের বিয়ে হয়ে গেছে, সে এখন আর চাইলেও অন্য কারো জীবনে যেতে পারবে না সেটা। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, জেদের বসে জীবন নষ্ট করতে নেই। ভালোবাসা যদি সত্যি হয়, সেটা সম্মান দিয়ে ধরে রাখতে হয়, অপমান সহ্য করে নয়। তৃষ্পি, এলি, লীনাকে নিয়ে যাও তোমরা উপরে। তৃষ্পি চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা লীনার দিকে। তৃষ্পির কেমন জানি মায়া কাজ করছে মেয়েটির উপর।
কি সুন্দর মায়াবী চেহারা। তৃষ্পি মনে মনে বলল। মাশাআল্লাহ। তৃষ্পিকে নড়তে না দেখে রুহি বলল। কি রে তৃষ্পি, চল লিনা আপুকে আমার রুমে নিয়ে যাই। চল। এলি এক হাত ধরে আছে, অন্য হাত তৃষ্পি ধরতে গেলে লিনা ছাড়িয়ে নিল। ঠিক আছে, আমি একাই যেতে পারবো, চলো। তৃষ্পি খুব ভালোভাবেই বুঝতে পারল যে তাকে ইগনোর করা হলো তা, তবে সে আর কিছু বলল না। তাদের পিছু সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। হৃদ বাড়িতে আসলো রাত প্রায় 12টার দিকে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল তার মায়ের কোলে মাথা দিয়ে তার পিচ্চি বউটা শুয়ে আছে সোফায়। কারোর উপস্থিতি বুঝতে পেরে সালমা খান তাকালেন দরজার দিকে। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে তৃষ্পিকে ঘুম থেকে জাগিয়ে বলল। ওকে খেতে দাও, আমি রুমের দিকে গেলাম। সালমা বেগম তৃষ্পিকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলেন সিঁড়ি বেয়ে। হৃদ শান্ত মুখে মায়ের চলে যাওয়া দেখল। হৃদ খুব ভালো করেই বুঝতে পারছে তার মায়ের রাগ একটুও কমেনি এখনো। না হলে তৃষ্পিকে এখনো তার মা কোনোদিনই বসিয়ে রাখতেন না, নিজেই থাকতেন। হয়তো হৃদের সাথে কথা বলবে না বলে তৃষ্পিকে সাথে রেখেছে। তৃষ্পি হঠাৎ ঘুম ভাঙতে একটু অপ্রস্তুত হয়ে উঠল। চোখ মুছে উঠে বসলো সে। সামনে দাঁড়িয়ে হৃদ, চোখে মুখে কেমন জানি এক ক্লান্তির ছাপ। তৃষ্পি ধীরে ধীরে বলল। আপনি বসুন, আমি খাবার গরম করে আনছি। হৃদ কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। তৃষ্পি খাবার পরিবেশন করতে করতে লক্ষ্য করলো আজ হৃদ খুব চুপচাপ। হৃদ চামচ হাতে নিয়েও রেখে দিল। হৃদের এমন ব্যবহার দেখে তৃষ্পি বলল। খাবেন না? হৃদ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল। না, ক্ষুধা নেই। তৃষ্পি এবার একটু শক্ত গলায় বলল। সারাদিন তো কিছু খাননি জানি, রাগ করে নিজের শরীরে ক্ষতি করবেন না প্লিজ। শোনো মেয়ে, আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না একদম। আমার ওসব ভালো লাগে না। জ্ঞান কোথায় দিলাম? আপনার ভালোর জন্যই তো বললাম নাকি। আমার ভালো কাউকে দেখতে হবে না। নিজের কাজ থাকলে করো কি, নাহলে অল্প একটু তো খেয়ে যান, না হলে শরীর খারাপ করবে তো। হে মেয়ে, তুমি শুনতে পাও না? বললাম তো খাবো না। তৃষ্পি, ওকে বলে দাও এই বাড়িতে কেউ রাতে খাবার না খেয়ে থাকে না তা। সালমা খান সিঁড়ির উপর থেকে কথাটা বলল। হৃদ মায়ের কথা শুনে তেরা গলায় বলল। যিনি বলেছেন তিনি যেন নিজেও এসে খেয়ে নেয় আর আমাকেও খাবার পরিবেশন করে দেয়, তাহলে আমি খাবো। আমার খাওয়া নিয়ে কাউকে ভাবতে হবে না। তাহলে আমি খাবার খাচ্ছি এখানে, সেটাও কাউকে ভাবতে হবে না। সালমা খান জানেন এই ছেলের সাথে বকে কোনো লাভ নেই। হৃদ সারাদিন না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যায়। তাই সালমা খান নেমে আসলেন উপর থেকে এবং হৃদ আর তৃষ্পিকে খাবার পরিবেশন করে দিয়ে নিজেও খেতে বসলেন। তৃষ্পি বসো, তুমি খেয়ে নাও একসাথে। মাকে টেবিলে বসতে দেখে হৃদ মুচকি হাসলো। হৃদের হাসি দেখে সালমা খানও মুচকি হাসলেন। হৃদ একটু পর তার মাকে বলল। সরি আম্মু, ভুল বোঝো না প্লিজ। বাদ দাও, এসব যা হবার হয়ে গেছে। সরি তো আম্মু, এই দেখো কান ধরছি, তবু প্লিজ রাগ করে থেকো না। ঠিক আছে। তৃষ্পি শুধু চেয়ে চেয়ে মা ছেলের অভিমান দেখছে। একটু পর হৃদের কানে ফিসফিস করে বলল। আচ্ছা, আপনি জানলেন কিভাবে যে মা না খেয়ে আছে তা? মাটা কার আগে, আমার নাকি তোমার? অবশ্যই আপনার। তাহলে নিশ্চয়ই 27 বছর বয়সে মায়ের সম্পর্কে সবকিছু জানবো আমি, তাই নয় কি? তা ঠিক। তাহলে আবার গাধার মতো জিজ্ঞেস করছো কেন? হৃদ খেয়ে এসে বিছানায় বসে বালিশে মাথা ঠেকিয়ে গেমস খেলতে লাগে। তৃষ্পি সালমা খানের সাথে হাতে হাতে সব গুছিয়ে দিয়ে একটু পর রুমে আসলো। রুমে ঢুকেই দেখলো তার বর মশাই দিব্যি আরাম করে বসে গেম খেলছে। মুখে হালকা মনোযোগী ভাব, আঙ্গুলগুলো দ্রুত স্ক্রিনে নড়ছে। মাঝে মাঝে ভ্রু কুচকে যাচ্ছে, আবার কখনো হালকা হাসিও ফুটছে ঠোঁটে। তৃষ্পি দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আর মনে মনে বিড়বিড় করলো। এই মানুষটা একটু আগেও কি নাটকটাই না করলো নিচে, আর এখন দেখো যেন কিছুই হয়নি। তৃষ্পি বিছানার দিকে এগিয়ে যেতে যেতে একটু জোরেই বলল। দেশে এমপি সাহেবেরা যদি এসব ছাইপাশ খেলে বুড়ো বয়সে, তাহলে তো ছোট বাচ্চারা খেলবেই। এই কি বললে তুমি? আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হচ্ছে তোমার? না না, আপনি বুড়ো হতে যাবেন কেন? আপনি তো ফিডার খাওয়া ছোট বাচ্চা। সরেন, ঘুমোবো আমি। বেয়াদবের মতো একটু বেশি বলছে বলে মনে হচ্ছে না? জি না, মনে হচ্ছে না। কথাটা বলেই
হৃদের গায়ে থাকা কম্বলটা টেনে নিতে গেলেই হৃদ চিল্লিয়ে উঠল। এই এই স্টপ। হৃদকে হঠাৎ এইভাবে চিল্লাতে দেখে তৃষ্পির হাতটা ঢিলে হয়ে আসলো কম্বল থেকে এবং হৃদ চিল্লাচ্ছে কেন সেটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো। এইভাবে দুপুর রাতে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? এই মেয়ে, ষাঁড় কাকে বলছো তুমি? কেন? আমাকে কম্বল দিন, আমি ঘুমবো। আলমারি থেকে নিয়ে এসো অন্য একটা, এটা দেওয়া। এত বড় অপমান সহ্য করতে না পেরে তৃষ্পির রাগে দুঃখে কম্বল না নিয়েই শুয়ে পড়ল হৃদের অন্য পাশে এবং হৃদকে শুনিয়ে শুনিয়ে বলল। চাচা কেন যে একটা নিরামিষ ছেলের সাথে বিয়ে দিল আল্লাহ জানে। বুকে বুকে না নিয়ে বলে অন্য কম্বলের নিচে শুতে আজব। এই দিন দেখার জন্য কি বিয়ে করেছিলাম আমি? থাকবো না আমি আর এই বাড়িতে। তৃষ্পিকে এভাবে বকতে দেখে হৃদ বিড়বিড় করে বলল। বেয়াদব একটা। আচ্ছা, তো নিরামিষ ছেলের সাথে সংসার করছো কেন? চলে যাও বাপের বাড়ি। তাহলে তো ভালোই হবে আপনার ওই লীনা পেতনির সাথে প্রেম করতে, তাই না? হ্যাঁ, একদম ফালতু না, আমাকে ঘুমাতো। তৃষ্পি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো এবং কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল। তৃষ্পিকে ঘুমিয়ে যেতে দেখে হৃদ ফোনটা পাশে রেখে তৃষ্পির গায়ে কম্বলটা দিয়ে মাঝে গ্যাপ রেখে শুয়ে পড়ল। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে বিছানার উপর। তৃষ্পির ঘুম ভাঙল পাখির ডাক আর দূরে আজানের শব্দে। চোখ খুলেই সে পাশ ফিরল। হৃদ নেই। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। রাতের কথা মনে পড়তেই মুখ গম্ভীর হয়ে গেল। বাহ, খুব ভালো। রাতভর ফোনে গেমস খেলে এখন হাওয়া। বিড়বিড় করলো সে। তৃষ্পি ধীরে ধীরে উঠে বসলো। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল। এত সুন্দর একটা বউ ঘরে রেখে যার মন বাইরে যায় সে তো নিরামিষই। তৃষ্পি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামলো। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখতে পেল হৃদকে। বউকে একা রেখে কি সুন্দরভাবে পায়ের উপর পা তুলে চা খাচ্ছে আর ফোনে কি যেন মনোযোগ দিয়ে দেখছে। তৃষ্পিকে দেখে সালমা বেগম মিষ্টি হেসে বলল। কিরে মা, ঘুম ভালো হয়েছে? জি আম্মু। হৃদ তৃষ্পির গলা পেয়ে একবার ঘাড় ঘুরিয়ে দেখলো তাকে। দুজনে চোকাচুকি হতেই হৃদ আবার ফোনে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আমজাদ খান বাইরে থেকে হেঁটে বাড়িতে আসলেন। হৃদকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন। আজ কি ফিরে আছো তুমি? কেন, কিছু বলছিলে নাকি বাবা? ত্রিশপিকে ভর্তি করিয়ে দিয়ে আসতে বলেছিলাম এলির কলেজে। আমার হাতে সময় নেই, তুমি যাও। আমার আজ একটা মিটিং আছে জরুরি পার্টি অফিসে। মিটিংটা বেশি জরুরি নাকি তোমার বউটা? এখন বর্তমানে মিটিংটা বেশি জরুরি। হৃদের কথা শুনে তৃষ্পি রাগ রাগ ভাব নিয়ে আমজাদ খানকে বলল। থাক আব্বু, কাউকে যেতে হবে না আমার সাথে। আমি আর এলি গিয়ে সব ঠিক করে আসবো। যার যেমন ইচ্ছা। হৃদ তৃষ্পির কথায় আর কোনো পাত্তা না দিয়ে তার আম্মুকে চেঁচিয়ে বলল। আম্মু, আমাকে গরুর মাংসের ঝোল দিয়ে ভাত দাও তো, খেয়ে বাইরে যাব। আসছি বাবা, বস একটু, হয়ে গেছে আমার। আমজাদ খান হৃদকে বাচ্চা ছেলের মতো করে চিল্লাতে দেখে ধমক দিয়ে বলল। এই বেয়াদব ছেলে, তুমি কি এখনো বাচ্চা আছো? এইভাবে ষাঁড়ের মতো করে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আমাদের ত্রিশপি মাকে দেখেও তো কিছু শিখতে পারো নাকি? হৃদ একবার তৃষ্পির দিকে তাকিয়ে তার বাবাকে ভ্রুকুচকে বলল। আমাকে কারোর সাথে তুলনা করো না বাবা, আর ওর সাথে তো একদমই না, কারণ আমার মতো হতে হলে এই মেয়েকে 10 বার এখনো জন্ম নিতে হবে। হৃদের কথা শুনে তৃষ্পি বিড়বিড় করে বলল। তোর মতো হওয়ার কোনো ইচ্ছে নেই আমার, শালা নিরামিষ একটা। এলি তৃষ্পির পাশে থাকায় তৃষ্পির সব কথা শুনতে পেল। তাই সে তৃষ্পিকে জিজ্ঞেস করলো। আমার ভাই নিরামিষ? হঠাৎ এলির কথা শুনে পাশে তাকাতেই দেখতে পেল এলি মিটমিট করে হাসছে। এলিকে রাগ দেখিয়ে বলল। ভাই ও যেমন বোনটাও তেমন। সর সামনে থেকে। একদম ঠিক বলেছেন ভাবি। ভাই বোন দুজনেই ভালোবাসার ভহ বুঝে না। শুভ সিঁড়ি থেকে নামতে নামতে কথাটা বলল। শুভকে দেখে এলি বিড়বিড় করে বলল। আয়সা গেছে, ঝগড়াটি একটা। এলিকে বিড়বিড় করতে দেখে শুভ এলির মাথায় থাপ্পড় মেরে বলল। কি বিড়বিড় করছিস? আমাকে দেখে তুই শাকচুন্নি? এই হনুমানের নাতনি, মারলেন কেন আমায়? এমনি কথা বলা যায় না। না, চায় না। যা আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। পারবো না, আপনার বউকে গিয়ে বলেন গা। বউ তো নেই এখন, তাই তোকে বলছি।
বইয়ের কাজটা তুই করে দে এখন। শুভর কথায় তৃষ্পির ব্রু কুচকে তাকালো। বউ নেই তো কি হয়েছে, হাত তো দিয়েছে আল্লাহ, হাত দিয়ে নিজে বানিয়ে খান। মাপ কর বোন, তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এই তো এবার লাইনে আসছেন। যেমন ভাই তেমন তার বোন। তৃষ্পি এদের ঝামেলা দেখে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। হৃদ একবার তিনজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। সব কয়টা বেয়াদব। খাওয়া শেষ করে তৃষ্পি আর এলি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তৃষ্পি সাদা নীল একটা সালোয়ার পরে বের হলো। হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সাদা মাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাকে। সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে হৃদ সেদিকে তাকাতেই চোখ আটকে গেল যেন। ফর্সা গায়ের রঙের সাথে খোলা চুলে নীল জামা পরিহিত তৃষ্পিকে আজ অন্যরকম সুন্দর লাগছে। মনে মনে বিড়বিড় করে বলল। চল এলি, আমাদের তো নিরামিষ লোকজনের জন্য অপেক্ষা করলে চলবে না। তৃষ্পি হৃদকে তার দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করলেও কিছু বলল না, শুধু ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর গলায় বলল। চল এলি, আমাদের তো নিরামিষ লোকজনের জন্য অপেক্ষা করলে চলবে না। হৃদ তৃষ্পির খোঁচা মেরে কথা বলাটায় কান না দিয়ে ফোনে মনোযোগ দিল আবার। এলিদের গাড়িটি এসে থামলো সিটি কলেজের সামনে। আমজাদ খানের এই কলেজের প্রিন্সিপাল স্যার ছোটবেলার বন্ধু হয় বলেই কোনো ঝামেলা ছাড়াই ভর্তিটা করিয়ে দিতে পারছে তৃষ্পির। কলেজে গিয়ে ফর্মালিটি শেষ করতে করতে দুপুর হয়ে গেল। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কয়েকজন ছেলে তৃষ্পির দিকে তাকিয়ে ফিসফিস করছিল। ভাই দেখ মেয়েটা কি হেব্বি দেখতে, মাইরি দেখলে কেমন প্রেম প্রেম পাচ্ছে। ঠিক বলেছিস ভাই, মেয়েটার যদি নাম্বার পেতাম। ইস, ওই শালা বন্ডরা, জানিস ওইটাকে? কে ভাই? ওইটা তৌফিক খান, রিদ ভাইয়ের বউ। তাই সাবধান, চোখ তুলে তাকাইস না ওর দিকে, না হলে চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ডও টাইম নিবে না রিদ ভাই। ভাই তুই এত খবর জানলে কিভাবে? ও জানবে না তো কে জানবে বল? রিদ ভাইয়ের বাড়িতে তো ওর কলিজাটা থাকে সব সময়। এলি বাড়ি পাশেই ঘুরঘুর করে ও। তুই আমাদেরকে ওর বইয়ের থেকে দূরে থাকতে বলছিস, আর তুই যেটা করছিস সেটা যদি রিদ ভাই জানতে পারে তাহলে তো তোকে জানতো খবর দেবে ও। হৃদয় একবার এলির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। প্রস্তুত হয়ে আছি তো আমি মরার জন্য। কি করব বল, থাকতে পারি না তো না দেখে একদিন। তাই তো বাড়ির আশেপাশে থাকা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, সব দেখি কি হয়। এমনিতেই মরে যাব, ওকে না পেলে রিদ ভাইকে আর কষ্ট করে মারতে হবে না আমাকে। কিরে ভাই, ওই ছেলেটাকে এলির সাথে কি করছে? তবুও সাবধান থাকিস ভাই, ওনার বোনের দিকে হাত বাড়িয়েছিস, সহজে তোকে ছাড়বে বলে মনে হয় না। তৃষ্পির ভর্তির কাজ শেষ হতেই তারা গেটের কাছে গিয়ে থামলো। এলি ফোনটা ব্যাগ থেকে বের করে হৃদয়কে ছোট মেসেজ দিল একটা। কোথায় আছো? হৃদয়ের ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারল না সে। বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হৃদয়। এদিকে এলি হৃদয়ের কোনো রিপ্লাই না পেয়ে রেগে বলল। থাক তুই, আমি বাড়ি গেলাম, রিপ্লাই দিতে হবে না তোকে, আমার বাড়ির সামনেও যাবি না তুই, বাই। তৃষ্পি এলিকে কাউকে মেসেজ দিতে দেখে জিজ্ঞাসা। কি রে, কাকে মেসেজ দিচ্ছিস? বয়ফ্রেন্ড নাকি? হুম। বাবা কি উন্নতি তোর! তো বাড়িতে জানে কেউ? না না না, তুইও বলিস না কাউকে প্লিজ। তো কতদিন থেকে চলছে এসব তোদের? প্রায় 8 মাস। ও তৃষ্পিদের কথা বলার মাঝে একটা কালো রঙের গাড়ি এসে থামলো তাদের সামনে। কিছুক্ষণ পর হৃদ শুভ দুজনই দুই দিক থেকে বেরিয়ে আসলো গাড়ির ভিতর থেকে। তৃষ্পি ওদের নামতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। আপনারা এখানে হঠাৎ? ভাবি কি করব বলেন, আপনার বর মানে রিদ খানও বইয়ের টানে থাকতে না পেরে চলে এসেছে। এখানে হাস্যকর না ব্যাপারটা? ব্যাটার এত সুন্দর হতে কে বলেছে, তার উপর আবার ব্ল্যাক শার্ট প্যান্ট। মেয়েটাকে কি আজকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? এলি, তোর বান্ধবীকে নিয়ে গাড়িতে ওঠ, চল। ভাইয়া আমরা ফুচকা খেতে যেতে চাই। আচ্ছা চল, সামনে দোকানে তো হয়। শুভ এলির দিকে এগিয়ে এসে হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলল। এই শাকচুন্নি, ওদের একা ছেড়ে দে একটু, চল আমরা ঘুরে আসি ওই দিক থেকে। আগে ফুচকা খাবো, তারপর হাত ছাড়ো তো। কেন?
বয়ফ্রেন্ড দেখে নিবে বলে ভয় করছিস নাকি? আগে ফুচকা খাবো, তারপর। হাত ছাড়ো তো। সেই রকম কেন হবে? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তাই বললাম। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তৃষ্পি, এলি, শুভ। শুভ এলির প্লেটেই খাচ্ছে, অন্য কোনো প্লেট নেয়নি আর। হৃদ এক সাইডে টুলসে বসে ফোনে গেমস খেলছে, ফ্রি ফায়ার। হৃদয় এলির মেসেজ 10 মিনিট পর দেখেছিল। এলি বাড়ি চলে গেছে কি সেটা দেখার জন্য রোড রাস্তার দিকে এসে দাঁড়াতেই শুভ আর এলিকে দেখতে পেল দুজন হাত ধরে রাস্তা পার হচ্ছে সেটা। হৃদয় দূরে থেকে দাঁড়িয়ে চোখ লাল করে তাকিয়ে আছে এলি আর শুভকে একসাথে দেখে। হৃদয় জানে ওরা ভাই বোন, তবুও হৃদয়ের ওদের দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারছে না। বুকের ভিতর কেমন জানি জ্বালাপোড়া করতে মনে হচ্ছে। হৃদয় জানে ওরা ভাই বোন, তবুও হৃদয়ের ওদের দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারছে না। বুকের ভিতর কেমন জানি জ্বালাপোড়া করছে মনে হচ্ছে। পাশ থেকে রকি বলল, কিরে ভাই, ওই ছেলেটা কি এলির সাথে কি করছে? ওর ছোট চাচার ছেলে শুভ ভাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু এলির সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের আছে বুঝলাম না ভাই। সাবধানে থাক, যোগাযোগ ভালো না। এখন তো নিজের মায়ের পেটের বোনকেও ছাড়ছে না, আর ও তো চাচার মেয়ে। প্লিজ চুপ কর না ভাই, আমি সহ্য করতে পারছি না এগুলো। ওকে, চুপ করলাম, তবে সাবধানে থাকিস। হৃদয় আর কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে মেসেজে লিখে পাঠালো, শুভ ভাইয়ের সাথে তো এক প্লেটে খুব ফুচকা খাচ্ছিস, আমার সাথে খেতে কিংবা হাত ধরতে এত প্রবলেম হয় কেন তোর? আমি খারাপ ছেলে বলে আমার থেকে দূরে থাকতে চাস তাই তো? ফুচকা খাওয়া শেষ হলে বাড়ি যা তাড়াতাড়ি প্লিজ। তোদের দুজনের নাটক আমার সহ্য হচ্ছে না, আর ওই শুভর থেকে দূরে থাকবি, না হলে খুব খারাপ হবে কিন্তু। রাতে যেন কল করে পাই, কিভাবে করবি জানি না, তবে আমি কথা বলতে চাই। হৃদয় আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে কলেজের ভিতরে গিয়ে বসে পড়ল মাঠে। সাথে রকি ও জিসানও বসলো। হৃদয় মাঠের এক কোণে বসে ঘাস ছিঁড়তে লাগলো। চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর অভিমানে। রকি চুপচাপ পাশে বসে, জিসানও আর কিছু বলছে না। চারপাশে কলেজের কোলাহল, কিন্তু হৃদয়ের কানে কিছুই ঢুকছে না। এইদিকে এলির ফোনে মেসেজ ঢুকতে স্ক্রিন জ্বলে উঠল হৃদয় নামটা। এলি ভ্রুকুচকে পড়তে লাগলো। এলি ভ্রুকুচকে মেসেজটা পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা শুভ বলল, কি হলো? কে মেসেজ দিচ্ছে তোকে এত? এলি শুভর কথায় কেঁপে উঠল খানিকটা, মিনমিন গলায় বলল, ওই এক ফ্রেন্ড নোট নেওয়ার জন্য মেসেজ দিচ্ছে। এলি যে শুভকে মিথ্যা বলছে সেটা শুভ সন্দেহ করলেও আর কিছু বলল না সে এলিকে। ফুচকা খাওয়া শেষে তৃষ্পি শুভকে জিজ্ঞেস করলো, আচ্ছা শুভ্র ভাই, আপনার ভাই কি আসলে একজন এমপি? কেন ভাবি, কি হয়েছে? না মানে একজন এমপি যদি সারাক্ষণ এইভাবে গেমস খেলায় মগ্ন থাকে তাহলে জনগণ রক্ষা করবে কখন? তৃষ্পির কথায় হৃদের দিকে তাকিয়ে শুভ হেসে ফেলল এবং তৃষ্পিকে বলল, আপনি চিন্তা করবেন না ভাবি, জনগণ রক্ষা করতে না পারলেও আপনাকে ঠিকই রক্ষা করতে পারবে। হৃদ ওদের কথা শুনে ফোনে গেমস বন্ধ করে ফোন পকেটে রাখতে রাখতে বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। তোদের খাওয়া শেষ হলে চল বাড়িতে রেখে আসি, আমার কাজ আছে বডি অফিসে। একা আসতে পেরেছি, একাই যেতে পারবো, আপনাকে আসতে কে বলেছে যত সব? তৃষ্পির কথা শুনে এলিয়ার শুভ হেসে ফেলল। হৃদ তৃষ্পির কথা শুনতে পেয়ে বলল, বেয়াদবের মতো একটু বেশি বকছো বলে মনে হচ্ছে না? মোটেও না, এতই যখন আপনার কাজ তো কে নিয়ে আসতে বলেছে আমাদেরকে? হৃদ তৃষ্পির খোঁচা মারা কথা শুনে রেগে তাকালো শুভর দিকে, কারণ শুভর জন্যই ও এখানে এসেছে। শুভ হৃদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেকি হেসে বলল, আসলে হয়েছে কি ভাবি, আমরা এইদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যখন এদিকে এসেছি তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। ও আচ্ছা। হৃদ আর দাঁড়িয়ে না থেকে গাড়ির দিকে যেতে লাগলো একে একে। শুভ, এলি, তৃষ্পি গেল। শুভ এলির সাথে পিছনে সিটে বসলো। তৃষ্পিও পিছনে উঠতে গেলে হৃদ ধমক দিয়ে বলল, আমাকে কি সবার নিজেদের ড্রাইভার মনে হয়? ভাবি সামনে বসেন প্লিজ, না হলে হৃদ ভাই রেগে যাবে। তৃষ্পি হৃদের কথা শুনে বিড়বিড় করতে করতে হৃদের পাশের সিটে গিয়ে বসলো।
ক্রিস্পিরা বাড়ি আসলো প্রায় 3টের সময়। ক্রিস্পিদের রেখে শুভ এবং রিত পার্টি অফিসে গেছে। ক্রিস্পি নিজের রুমে ফ্রেশ হতে গিয়েও থেমে গেল। পিছনে ফিরে এলিকে রেখে, এলি শোন, হুম, কি হয়েছে তোর? কলেজ থেকে বেরিয়ে এত চুপচাপ হয়ে গেলি কেন বলতো আমায়? কই, ঠিকই আছি আমি, এমনি মাথা ধরেছে তাই। ক্রিস্পি খুব ভালো করেই বুঝতে পারছে যে তাকে এলি মিথ্যা কথা বলছে, তাই সে বলল, আচ্ছা তুই কি সত্যিই আমাকে বন্ধু ভাবিস নাকি? ভাবি। কেন? তাহলে মিথ্যে বলছিস কেন? কি হয়েছে বল আমাকে, কোনো প্রবলেম হয়েছে কি? হৃদয় আমাকে শুভ ভাইয়ের সাথে থাকাটা ভালো চোখে দেখছে না তৃষ্পি। শুভ ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলছে। আমি কি করব এখন? আমরা তো ভাই বোন, তাই না বল? তাহলে ওর এত প্রবলেম হচ্ছে কেন? দেখেনি, হৃদয় ভাইয়া তোকে ভালোবাসে, তাই শুভ ভাইয়ের সাথে থাকাটা ভালো চোখে দেখছে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে তো একসাথেই বড় হচ্ছি, তাই না? ক্রিস্পি এলির কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে এলির 2 গালে হাত দিয়ে বলল, ভালোবাসা খুব অদ্ভুত এক জিনিস, বুঝলি? এতে ভুল বোঝাবুঝি থাকবে, তাই বলে কথা বলা বন্ধ করে দিলে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। তার সাথে কথা বল, তার ভুলটা ভাঙা। জানিস তো, ছেলেরা তার শখের নারীর পাশে তার নিজের ভাইকেও সহ্য করতে পারে না। আর চাচাতো ভাই তো অনেক দূরের কথা। এলি ক্রিস্পির দিকে অদ্ভুত চোখে তাকালো এবং জিজ্ঞেস করলো, তুই এত কিছু জানলি কিভাবে বোন? তুই কি আগে কখনো কাউকে ভালোবেসেছিলি নাকি? হয়তো। মানে? আরে আসতে চিল্লা, কাউকে ভালো না বাসলেও সেই সম্পর্কে কিছু ধারণা তো আছে, বুঝলি? আর আমার ফ্রেন্ডসদের সাথে এমনটা হয়েছে, তাই বললাম। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা, পরে কথা হবে। ক্রিস্পি এলিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ছুটে গেল রুমের দিকে। এলি ক্রিস্পির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও রুমের দিকে গেল। এদিকে পার্টি অফিসে মিটিং শেষ করে নিজের জন্য আবদ্ধ রুমে বসে আছে রিত, সাথে শুভও আছে। রিত সোফায় আধশোয়া হয়ে ফোনে গেমস খেলছে। শুভ কিছুক্ষণ পর রিতকে জিজ্ঞেস করলো, আচ্ছা রিত, তুই কি তিশপি ভাবিকে মেনে নিয়েছিস? মেনে না নেওয়ার কি আছে? বিয়ে যখন হয়েছে মেনে তো নিতে হবে, তাই নয় কি? কিন্তু কিন্তু কি? সমস্যা হলো আমি কাউকে আমার জীবনে এতটা জায়গা দিতে অভ্যস্ত না। রাজনীতি, কাজ, দায়িত্ব এসব নিয়েই তো একদিন ছিলাম। হঠাৎ করে একটা মানুষ এসে সবকিছুর মধ্যে জায়গা করে নিলে তো একটু অস্বস্তি তো লাগবেই। তুই ভয় পাচ্ছিস নাকি তিশপি ভাবিকে কাছে টেনে? তোর এমন কেন মনে হলো যে আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছিস তার কারণ তুই আগে একবার ঠকেছিস এই ভালোবাসা জিনিসটায়, তাই এখন আর নিজের মনে কাউকে জায়গা দিতে চাচ্ছিস না। সেরকম কিছু না রে, এমনি। আর ওর তো এখনো 18 বছর পূর্ণ হয়নি, তাই আর কি। কেন ভাই, তুই কি ভাবির 18 বছর পূর্ণ হলে বাসর করতি নাকি? কেন, তোর কি কাপড় শোনার ইচ্ছে নেই নাকি? তুই তো আমার থেকে বেশি এগিয়ে ব্রো। ফালতু বকা বন্ধ করে বাড়ি যেতে চাইলে আয় তাড়াতাড়ি। শুভ হৃদের কথা শুনে দৌড় লাগালো হৃদের পিছু। না হলে বলা তো যায় না, সত্যি সত্যি হৃদ তাকে ফেলে রেখে চলে গেল। সন্ধ্যা 7টা হবে হয়তো। এলি নিজের রুমে বসে ভয়ে ভয়ে ফোন লাগালো হৃদয়কে। কিছুক্ষণ যেতেই ফোনের ওপাশে থেকে হৃদয়ের কণ্ঠ শোনা গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? এই তো শুয়ে আছি, তুমি? এত তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছো? কয়, এমনি চলে এসেছি, ভালো লাগছে না তাই। কেন, কি হয়েছে? জানি না। দেখো, শুভ ভাইয়ের সাথে তো আমি সবসময় ক্লোজ হয়ে থাকি, আর উনিও আমার খুব খেয়াল রাখে। আর মেন কথা হলো উনি আমার চাচাতো ভাই, হাত ধরতেই পারে। তাই বলে এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কই মন খারাপ করে আছি, এমনি মাথা ব্যথা করেছে তাই শুয়ে আছি। সিগারেট খেয়েছো আবার, তাই তো? হুম। যেদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবি সেদিন আমার সাথে কথা বলতে আসবি। বাই। আরে আরে শোনো তো, ফোন কাটলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি খারাপ হবে? হ্যাঁ, দেখো, তুমি আগে শুভ ভাইয়ের থেকে দূরে থাকার চেষ্টা করো। আমিও এইসব আর কখনো ছুঁয়ে দেখবো না, সত্যি। তোমরা ভাই বোন হও ঠিক আছে, কিন্তু আমি শুভ ভাইয়ের চোখের ভাষা বুঝতে পারি একটু হলেও। উনি হয়তো তোমাকে ভালোবাসে। পাগল হয়েছো তুমি? শুভ ভাইকে নিয়ে তুমি কি সব কথা বলছো? উনি এইরকম না। একটা ছেলে পারে একটা ছেলের চোখের ভাষা বুঝতে? আর এই ব্যাপারটা হয়তো হৃদ ভাইও জানে মনে হয়।
না হলে ওনার সামনে তোমার হাত ধরা, এক প্লেটে ফুচকা খাওয়া, আবার একসাথে বসে বাড়ি যেতে কখনোই পারতেন না। তোমার ফালতু কথা রাখো তো। রাখলাম, কিন্তু একটা কথা শুনে রাখো, আমার সন্দেহ যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর পরিবার শুভভাইকে রেখে তোকে আমার সাথে কোনো দিনে বিয়ে দিবে না। আর আমার সাথে বিয়েটা না হয়ে যদি শুভভাইয়ের সাথে হয়, তবে বিশ্বাস কর, তোর বিয়ের দিনই হবে আমার এই পৃথিবীতে শেষ দিন। চুপ করবে কি? আচ্ছা রাখো তাহলে, ঘুমাবো আমি, ভালো লাগছে না। খেয়েছো? জানি না, বাই, রাখলাম। হৃদয় আর এলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল সাইলেন্ট করে। এলি একের পর এক ফোন করেও হৃদয়ের যখন সাড়া পেল না, তখন নিজেও ফোনটা রেখে শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। হৃদ আর শুভ বাড়ি আসলো 9টার দিকে। হৃদ নিজের রুমে গিয়ে দেখলো তার বেয়াদব বউটা বিছানায় চারিদিকে বই রেখে গুনগুন করে গান গাইছে। অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকানো কথা। গান গাইতে গাইতে তৃষ্পি খেয়ালই করেনি কখন হৃদ দরজার পাশে এসে দাঁড়িয়ে আছে। হৃদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে শুধু তৃষ্পির দিকে তাকিয়ে রইল। মেয়েটার কণ্ঠে একটা অদ্ভুত মায়া আছে। হৃদ রুমে ঢুকতে ঢুকতে গলা খাকারি দিয়ে বলল, কে ম্যাডাম, আপনিও কি কাউকে ভালোবাসেন নাকি যে এত আবেগ নিয়ে গান গাইছেন? হৃদের গলা পেয়ে তৃষ্পি ঠিকভাবে বসে বইগুলো গুছাতে গুছাতে বলল, আপনাকে বলতে যাবো কেন? কিন্তু আমি তো তোমার স্বামী, তাই না? তাহলে তোমার সবকিছু জানার অধিকার তো আছে আমার, তাই নয় কি? বউ হিসেবে মেনে নিয়েছেন নাকি যে অধিকারের কথা বলছেন? কিন্তু মেনে নিতেই হবে, বউ হয়ে যখন এসেছো আমার। আচ্ছা বাদ দিন এসব, কলেজে তো মাঝ পথে ভর্তি হলাম, আমার তো কিছুই পড়া নেই, 2 মাস পর পরীক্ষা আছে, এত তাড়াতাড়ি আমি সিলেবাস কিভাবে শেষ করবো এখন? এলির সাথে টিউশন করবে আর রাতে আমার কাছে পড়বে। আপনার কাছে আবার পড়তে হবে কেন? কারণ আমি চাই না তুমি ফেল করো। একজন এমপির বউ ফেল করলে মান সম্মান থাকবে? ফোন করলে তো ভালোই হবে আপনার, এই সুযোগে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারবেন। আমার মতো পিচ্চি মেয়ের সাথে আপনাকে আর সংসার করতে হবে না তাহলে। একটু বেশি বুঝে গেছো বলে মনে হচ্ছে না? না হচ্ছে না, সত্যি কথাই বললাম। তৃষ্পি কিছু একটা ভেবে আবার বলল, আচ্ছা লীনা আপু আর অভি ভাইকে তো দেখতে পেলাম না, ওনারা কি চলে গেছেন নাকি? কেন? সব দোষ আপনার, কি দরকার ছিল ওইভাবে লীনা আপুকে অপমান করার? কত সুন্দর দেখতে আপু, ইস, আমি যদি ওই রকম হতাম তাহলে আপনাকে কখনোই বিয়ে করতাম না। হৃদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তৃষ্পির দিকে। হয়তো ভাবছে এ কেমন মেয়েকে সে বিয়ে করেছে, যে কিনা নিজেই নিজের সতীন আনতে চাইছে। মনের মধ্যে প্রশ্নটা চেপে রাখতে না পেরে কিছুক্ষণ পর হৃদ বলল, আচ্ছা, তুমি কি সতীনের সাথে সংসার করতে চাও নাকি? চাই তো। আমার যদি সতীন আসে তাহলে আমাকে আর আপনার কোনো কাজ করে দিতে হবে না, পায়ের উপর পা তুলে তখন খাবো। তার সাথে আগে থেকেই সব মিটমাট করে নেবো যে আপনি রাতে আমার কাছেই থাকবেন, কারণ আমি রাতে একা ঘুমোতে পারি না, আর আমি বাড়ির কোনো কাজও করব না, সব সেই করবে। আমার সতীনটা যেন খুব কাজের হয়। হৃদ ভেবে পাচ্ছে না এ কোন পাগল মেয়েকে সে বিয়ে করেছে। হয়তো আজ প্রথম দেখছে এমন কোনো মেয়েকে যে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চাইছে। হৃদ মনে মনে বলল, আল্লাহ, এই আধা পাগল মেয়েটা আমার কপালে জুটলো কিভাবে? তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আমার দ্বিতীয় বিয়ে দেয়ার, আমি গেলাম। শুভ নিজের রুমের দিকে যাওয়ার সময় কি মনে করে এলি রুমের সামনে এসে দাঁড়ালো। রুম অন্ধকার দেখে সে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শুভ ভেতরে গিয়ে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে এলির মুখে পড়েছে। এখন এলিকে দেখে মনে হচ্ছে যেন কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। শুভ বেশ কিছুক্ষণ এলির মুখের দিকে তাকিয়ে থাকলো, মনে মনে বলল, এলি জান, এত মায়াবতী কেন রে তুই? কি আছে তোর ওই ডগর ডগর চোখ দুটোতে জান? বিশ্বাস কর, তোর চোখের দিকে তাকালে আমি আর নিজের মাঝে থাকি না। আর কিছুদিন পর আমি তোর সামনে ভালোবাসার আবদার নিয়ে যাব। তুই কি আমাকে প্লিজ ফিরিয়ে দিস না জান? তোকে তোকে না পেলে হয়তো আমি বেঁচে থেকেও মরে যাব। বিশ্বাস কর, তোকে অনেক ভালোবাসি জান, অনেক ভালোবাসি। শুভ চোখের কোণে চলে আসা জল মুছে
এলের কপালে সযত্নে একটা চুমু খেলো। এলে ঘুমের ঘোরে নড়াচড়া করতে করতে কিছুক্ষণ পর জেগে গেল। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে লাইট জ্বালিয়ে ভয়ে জড়সড় হয়ে বসে পাশের দিকে তাকালো। মগ্ন শুভকে চিন্তা মগ্ন হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন এত রাতে? শাকচন্নি, এখনো তো 10টা বাজেনি, তাহলে এত রাত কিভাবে হলো? 10টাই বা কম কিসে শুনি? এত রাতে কেউ একটা মেয়ের রুমে আসে? আমি তো আর কেউ না, আমি তো তোর আমার কি? আমি তোর না, মানে চাচাতো ভাই, তাই বলতে চাইছিলাম আর কি। ভাই হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? তোকে দেখে রাখা। আমাকে এত দেখে রাখতে হবে না আপনাকে, আমি নিজেকে সামলিয়ে রাখতে পারি। চাঁদের আলো আর লাইটের মিশ্র আলোতে এলের মুখটা যেন আরো বেশি মায়াবী লাগছে। শুভ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। এলি সেটা খেয়াল করে বিরক্ত হয়ে বলল, এইভাবে তাকিয়ে কি দেখছেন এত? তুই আজকাল একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছিস নাকি রে? আমাকে কি আগে দেখতে ভালো লাগতো না নাকি? আগে তো নিজেকে দূরে দূরে রাখতে পারতাম না জান, একটু হলেও। এখন তো মনে হচ্ছে তোকে ছাড়া এক মুহূর্ত দূরে থাকতে পারবো না। কি বিড়বিড় করছেন এত? না কিছু না। খেয়েছিস তুই? আপনি? না, ফ্রেশ হয়ে খাবো। আচ্ছা ঘুমা, তুই রাত হয়েছে অনেক। এই তো বললেন 10টা বাজে। জি না, 11টা বাজতে চললো। তোর কাছে তো এটাই অনেক রাত, তাই না? কথাটা বলে শুভ রুম থেকে বেরিয়ে গেল। এলি সব মাথার উপর দিয়ে গেল শুভর বলা কথাগুলো। বিছানায় বসে ভাবতে লাগলো হৃদয়ের বলা কথাগুলো। শুভ কি সত্যি তাকে ভালোবাসে? না হলে এত রাতে আমার রুমে কি করতে এসেছিল শুভ ভাইয়া? হৃদ গোসল করে একেবারে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রুমের ভিতরে এসে বিছানার দিকে চোখ যেতেই দেখতে পেল তার বেয়াদব বউটা পুরো বিছানা দখল করে ঘুমাচ্ছে। বইগুলো গুছিয়ে রাখেনি ঠিক করে। একদিকে বই আর একদিকে তৃষ্পি হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তৃষ্পি দেখতে খুবই মিষ্টি আর প্রাণবন্ত একটা মেয়ে। মাঝারি গড়নের শরীর, ফর্সা উজ্জ্বল গায়ের রং আর মুখ ভরা শিশুসুলভ সরলতা যেন তাকে আরো আলাদা করে তোলে। তার বড় বড় ডাগর ডাগর চোখ দুটো সবসময় কৌতূহলে ভরা থাকে, যেন চোখেই লুকিয়ে আছে হাজারটা দুষ্টুমি আর হাসি। ছোট্ট নাক আর গোলাপি ঠোঁটের কোণে লেগে থাকা চঞ্চল হাসিটা যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করে দিতে পারে। গহনা কালো চুলগুলো কখনো খোলা রাখে, আবার কখনো আলতো করে বেঁধে রাখে, যা তাকে আরো স্নিগ্ধ আর মায়াবী করে তোলে। তাকে দেখলে মনে হয় যেন এক টুকরো সরলতা আর দুষ্টুমির মিশেল। তৃষ্পির সৌন্দর্যের আসল আকর্ষণ শুধু তার চেহারা নয়, বরং তার নিষ্পাপ স্বভাব, সরল কথা আর শিশুসুলভ আচরণেই। তাই তাকে দেখলে মনে হয় এই মেয়েটা যেন বাড়ির সবার মুখে হাসি ফোটানোর জন্যই এসেছে বউ হয়ে। না হলে একজন এমপি হয়েও হৃদ বিয়ের রাতেই একটু হলেও তৃষ্পির প্রেমে পড়ে গেছে। তাই তো এখন আর তৃষ্পিকে সে তেমন কিছু বলে না। যে মানুষটা একসময় এই বিয়ের জন্য মোটেও রাজি হচ্ছিল না, সেই মানুষটাই এখন নিজের অজান্তেই তার বউয়ের মায়াবী চেহারার প্রেমে খুব গভীরভাবে পড়ে গেছে। হৃদ আর বেশি কিছু না ভেবে তোয়ালে দিয়ে ভালোভাবে মাথাটা মুছে আলমারি থেকে একটা ব্ল্যাক রং শার্ট বের করে পরে নিল। দরজাটি লাগিয়ে দিয়ে এসে তৃষ্পির বিছানায় রাখা বইগুলো গুছিয়ে রেখে দিল বুক টেবিলে। হৃদ বইগুলো গুছিয়ে রেখে বিছানার দিকে তাকিয়ে আবারও ভ্রু কুঁচকালো। পুরো বিছানাটা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে তৃষ্পি। মনে হচ্ছে যেন বিছানাটা তার একারই। হৃদ একটু বিরক্ত হয়ে বলল, এই মেয়েটা কি মানুষ নাকি ঘূর্ণিঝড়? পুরো বিছানাটাই দখল করে রেখেছে। হৃদ কথাটা বললেও তার চোখে বিরক্তির চেয়ে হাসিটাই বেশি ফুটে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে তৃষ্পির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল সে। চাঁদের ম্লান আলো জানালার ফাঁক দিয়ে এসে পড়েছে তৃষ্পির মুখে। ঘুমের মাঝেও ঠোঁটের কোণে লেগে আছে সেই চঞ্চল হাসি। হৃদ ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল। মনে মনে বলল, এই আধা পাগল মেয়েটার মাঝে এমন কি আছে যে তাকে দেখলে রাগটা কোথায় যেন হারিয়ে যায়? এই আধা পাগল মেয়েটার মাঝে এমন কি আছে যে তাকে দেখলে রাগটা কোথায় যেন হারিয়ে যায়? তৃষ্পি হঠাৎ ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার সতীনটা যেন খুব কাজের হয়, আমি কিন্তু কোনো কাজ করব না। হৃদ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর হালকা হেসে বলল, আল্লাহ, ঘুমের মাঝে সতীনের চিন্তা।
হৃদ ধীরে করে তৃষ্পের হাতটা সরিয়ে একটু জায়গা করে শুয়ে পড়ল। কিন্তু তৃষ্পের একটু পর ঘুমের মাঝেই গড়িয়ে এসে হৃদের বাহুর উপর মাথা রেখে দিল। হৃদ হকচকিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে খুব আস্তে বলল, এই মেয়েটা সত্যি আমাকে পাগল করে দেবে একদিন। তারপর নিজের অজান্তেই তৃষ্পির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,